হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সকালবেলা বারান্দাতে গিয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টির শব্দটা। বৃষ্টির শব্দ শুনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে টিনের চালার শব্দ। তো আমার বাসার পাশেই কিন্তু একটা গার্মেন্টস আছে, প্রায় সময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর ওই গার্মেন্টসের যে গোডাউন করার, গোডাউনের চালটা হচ্ছে টিনের। তো ওই টিনের চালে যখন বৃষ্টি পড়ে সেই শব্দটা কিন্তু আমি শুনতে পাই, আমার ভীষণ ভালো লাগে। আর ওই টিনের চালে যখন বৃষ্টি পড়ে ওই বৃষ্টির শব্দেই হচ্ছে আমি টের পাই যে বাহিরে বৃষ্টি হচ্ছে। তা না হলে কিন্তু বাহিরে যদি কম বৃষ্টি হয় তাহলে কিন্তু বোঝার উপায় নেই। তো যাই হোক, এরপরে বারান্দা থেকে চলে আসলাম ঘরে এসে আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে চিয়া সিড ভিজাবো। তো সেই কারণে হচ্ছে একটা লেবু কেটে নিচ্ছি। আর এখন কিন্তু লেবুর দাম অনেকটাই কম, 10 টাকা হালি। তো আমি হচ্ছে বেশ অনেকগুলো লেবু নিয়ে আসছি। আর এরকমের লেবুর দাম যখন কম থাকে তখন আমি হচ্ছে একসঙ্গে অনেকগুলো লেবু কিনি। অনেক সময় দেখা যায় যে লেবুর রস আমি ফ্রোজেন করে রেখে দেই আইস করে, পরে যখন লেবুর দাম বাড়তি থাকে তো তখন হচ্ছে আর লেবু কেনা লাগে না, ওই লেবুর আইসগুলো দিয়েই হচ্ছে শরবত করে খেয়ে নেই। তো ভাবছি বেশ কিছু লেবু কিনবো আর হচ্ছে আইস করে রেখে দিব। তবে এখন যা এনেছি সেগুলো হচ্ছে এভাবে খেতেই চলে যাবে। আলিফার পাপার হচ্ছে চিয়া সিডের সাথে একটা লেবু প্রতিদিনই লাগে। তারপরে বাহাতের সাথেও আমি আমার মেয়ে লেবু খেতে খুব পছন্দ করি। আর লেবুর শরবত তো খাওয়াই হয়। তো এখানে হচ্ছে 1 গ্লাস পানির ভিতরে 2 চামচ চিয়া সিড দিয়ে আর এখন হচ্ছে এই পুরো লেবুটা চিপড়ে আমি হচ্ছে দিয়ে দিব। তো এই চিয়া সিডের সাথে হচ্ছে মধু দেই, তো মধুটা শেষ হয়ে গিয়েছে, আনা হয়নি। তো আপাতত আজকে হচ্ছে চিয়া সিড লেবু এইটাই দিব শুধু। তো এই খাবারটা আলিফার পাপার এখন প্রতিদিনই খাওয়াচ্ছি, দেখা যাক এর রেজাল্ট কি আসে। চিয়া সিডের তো অনেক গুণাগুণ, এটা তো আমরা সবাই জানি, অনেক উপকারী এটা। তো এটা ওকে এখন খাওয়াচ্ছি, যদি আমি খেতে পারতাম তাহলে ভালো হতো। শুনেছি এটা নাকি স্কিনের জন্য খুব উপকারী। তো দেখি আমিও চেষ্টা করব খাওয়ার জন্য, খেতে পারি কি না। তো এরপরে হচ্ছে আমি এখন চলে এসেছি আলিপার পাপার নাস্তাটা রেডি করার জন্য। আর আজকে হচ্ছে সকালে তেমন রান্নাবান্নার ঝামেলা করি না, কারণ আজকে হচ্ছে আমাকে মাছের বাজার করতে হবে। সব কাজ গুছিয়ে তারপর হচ্ছে আমি বাজারে যাব আর বাজারটা করে এনেই তারপরে হচ্ছে রান্না করব। গতকাল রাতে যে রান্না ছিল সেটা দিয়েই হচ্ছে আজকে দুপুরে আলিপার পাপার লাঞ্চটা রেডি করে দিয়েছি। আর গতকাল হচ্ছে আমি কিছু কাজও গুছিয়ে রেখেছি, যেহেতু আজকে আমি মাছের বাজার করব। আর যেদিন আমি মাছের বাজার করতে যাই তার আগের দিন কিছু কাজ আমি গুছিয়ে রাখি, এতে করে হচ্ছে যেদিন আমি মাছ বাজার যাই মাছগুলো গুছিয়ে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়। যদি কাজগুলো আগের দিন রাতে গুছিয়ে রাখি তাহলে অনেকটাই সহজ হয়ে যায়। তো কী কী মাছ বাজার থেকে মাছ কিনে আনবো আর কী কী কাজ আগের দিন গুছিয়ে রেখেছি, কী কী রান্না করব, সব কিছুই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তো ধৈর্য ধরে আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আর আজকে যারা ভিডিওতে আমার নতুন ভিউয়ার্স এসেছেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি আপনি আমার পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি আমার পরিবারের সদস্য এখনও না হয়ে থাকেন, আমার এই লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালোবেসে আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর যারা আমার পুরানো ভিউয়ার্সরা আছেন, আমার সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা তো প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন, লাইক কমেন্টস করছেন। যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের তো আর লাইক কমেন্টসের কথা বলা লাগে না, তারা তো নিশ্চয়ই জানেন লাইক কমেন্টসের কতটা গুরুত্ব। আর যারা সাধারণ দর্শক আছেন তারা হয়তো বা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো সাধারণ দর্শকদের উদ্দেশ্যেই বলছি, যারা সাধারণ দর্শক আমার ভিডিওটি আজকে দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করুন আর নাই বা করুন, কারণ আপনাদের এক একটা লাইকই কিন্তু আমার শেয়ারের কাজ করে। তো এদিকে হচ্ছে আলিপার পাপার নাস্তাটা রেডি করে দিলাম। ওর নাস্তায় হচ্ছে দিয়েছি একটা ডিম আর হচ্ছে কিছু শশা, মানে একটা শশা কেটে দিলাম আর 2 পিস রুটি, সাথে সবজি রান্না করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো ওর নাস্তাটা টেবিলে দিয়ে এদিকে হচ্ছে আমি আবার চাটা রেডি করে নিচ্ছি, কারণ নাস্তা শেষ হতে না হতেই ও আবার বলবে যে চা দাও। তো এদিকে হচ্ছে ওর যে লাঞ্চটা রেডি করেছি সেগুলো হচ্ছে আমি টেবিলে নিয়ে এসেছি, সব কিছু ওর হাতের কাছেই নিয়ে এসেছি। আর ও নাস্তা করে বের হয়ে যাওয়ার পরেই আমি চলে এসেছি নাস্তা করতে। যেহেতু এখন মেয়ের স্কুল বন্ধ, এই কারণে তো অনেকটাই সময় পাচ্ছি সকালবেলা, এ কারণে কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে সব কিছু খাবার দাবার খাচ্ছি।
আসলে দেশের এই পরিস্থিতিতে কোনো কিছুই ভালো লাগে না। যাই করি না কেন, কোনো কিছুতেই কিন্তু মন বসাতে পারি না। একটু পরপরই হচ্ছে টিভি ছেড়ে খবর দেখছি। তারপরে হচ্ছে ফেসবুকে ঢুকে নিউজগুলো দেখছি। আর এগুলো আমি বেশি দেখতে পারি না। দেখলে আমার খুব খারাপ লাগে। তো তারপরে অল্প-স্বল্প দেখি। অনেকক্ষণ যখন দেখি তখন খুব খারাপ লাগে। তখন আবার আমার মেয়ে বলে যে, "দেখতে পারো না? তারপরও মাম্মাম তুমি কেন দেখো এগুলো?" আসলে এত রক্ত, এত গোলাগুলি, এত মারামারি এগুলো আসলে সহ্য করার মতো না। তো আল্লাহ পাকই ভালো জানে যে দেশের কী অবস্থা হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই দোয়াই করি। কথা বলতে, বলতে আমি কিন্তু আমার নাস্তাটাও রেডি করে নিয়েছি। আলিফার পাপা হচ্ছে কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিল। তো সেখান থেকে আসার সময় ও হচ্ছে দই আর মিষ্টি নিয়ে আসছে। আর ও যতবারই গ্রামের বাড়িতে যাবে, আসার সময় কিন্তু ও মিষ্টি না নিয়ে আসলেও দইটা নিয়ে আসবে। কারণ আমার মেয়ে আবার দই খেতে খুব পছন্দ করে। আর আলিফার পাপা কখনোই এখান থেকে মানে ঢাকার দইগুলো কিনতে চায় না। ওর কাছে নাকি ভালো লাগে না। ও আসার সময় ওখান থেকেই দই নিয়ে আসে। আর ওখানে কিন্তু বগুড়ার দইটা পাওয়া যায়। আর এটা খেয়ে, খেয়ে অভ্যাস হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এখানকার মানে ঢাকার দইগুলো খেতে পারি না। তো আমি আবার বলছিলাম যে কিছু মিষ্টিও নিয়ে এসো। তো মিষ্টিও নিয়ে আসছে। তো দই মিষ্টি দিয়েই হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছি। দই নিয়েছি, মিষ্টি নিয়েছি। সাথে কিন্তু সবজিও নিয়েছি একটু। আর ২ টা রুটি আমি খেয়ে নিলাম। আর এখন হচ্ছে চাটা নিয়ে নিচ্ছি। তো চাটা নিয়ে এখন আমি চলে যাব বারান্দাতে। তো বারান্দায় যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি তো আমার ভীষণ ভালো লাগে সবসময় বলি। আর আমার এই ফুল গাছগুলোর মধ্যে দাঁড়িয়েই হচ্ছে আমি চাটা খাচ্ছি। আর একটু ঠান্ডা, ঠান্ডা পরিবেশটা একটু বাতাসও আসতেছিল। খুব ভালো লাগছিল। সাজিয়ে গুছিয়ে খাওয়া-দাওয়ার পর্ব শেষ। এখন হচ্ছে গাছের পর্ব চলে এসেছি। আলিফার পাপা তো চলেই গিয়েছে। আমিও নাস্তা করে নিয়েছি। মেয়েটা আমার এখনও ঘুমাচ্ছে। তো এই যে এই বন্ধে আমার মেয়েটা কিন্তু একদমই অলস হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠতেই চাচ্ছে না। মানে একদমই বেলা পর্যন্ত ঘুমায় ১০টা ১০:৩০ পর্যন্ত। তো এরপরে হচ্ছে ম্যাডাম আসে। ম্যাডামের কাছে পড়তে বসে। তো আমি হচ্ছে টেবিল থেকে সবকিছু থালাবাটি সরিয়ে নিয়েছি। এখন হচ্ছে টেবিলটাকে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। সাথে চেয়ারগুলো মুছে নিচ্ছি। আর টেবিলে যা, যা আছে সবকিছু মোছামুছি করে নিব। এরপরে যা বাকি সব কাজ আছে সেগুলোও করে নিব। তবে আজকে সব কাজ আর আপনাদের সাথে শেয়ার করব না। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। আর আমার এই যে মামুনি কিন্তু উঠে গিয়েছে। সে নাস্তা করেছে, ম্যাডাম আসছিল তার কাছে পড়েছে। আর এখন মেয়েকে নিয়েই চলে যাচ্ছি হচ্ছে মাছ বাজারে। তো ও যেতে চাচ্ছে না, ওকে কার কাছে রেখে যাব? যেহেতু অনেকটা সময় লাগবে তো সেই কারণে ওকে সাথেই নিয়ে যাচ্ছি। তো সে নীল কালারের ড্রেস পরছে আর শু র‍্যাক খুলে সে এখানে বসে, বসে চিন্তা করছিল যে সে কোন কালারের জুতাটা পরবে। যদিও ওর নীল কালারের কোনো জুতা নাই তো ম্যাচিং করতে চাচ্ছিল। পরে আমি হচ্ছে ওর ড্রেসের সাথে বললাম যে, "তুমি কালো জুতা পরো, এটাই ভালো লাগবে।" তো আমি ওদিকে রেডি হয়ে নিলাম। আর আমি হচ্ছে এখন চলে যাচ্ছি মাছের বাজারে। তো বাহিরে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করি নাই। যেহেতু বাহিরে বৃষ্টি পড়ছে সেই কারণে মোবাইলটা আর বের করি নাই। তো আমি কিন্তু অলরেডি মাছের বাজার করে বাসায় চলেও এসেছি। তো যেহেতু বৃষ্টি পড়ছে বাজারে তেমন কোনো মাছ পাওয়া যায়নি ভালো। এই যে এখানে হচ্ছে একটা কাতল মাছ। আর এই বড় মাছটার নাম এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই মাছ নিয়ে এসেছি আর সাথে হচ্ছে ১ কেজি কই মাছ নিয়ে আসছি, কিছু ছোট চিংড়ি নিয়ে আসছি। তো কই মাছ আর চিংড়ি মাছগুলো আর ঢেলে নিলাম না। কারণ এগুলো আমি এখন আর কাটবো না। কই মাছগুলো একদমই জ্যান্ত। দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। পলিথিনের ভিতরে কিন্তু লাফাচ্ছে। আর এদিকে হচ্ছে বাটা মাছ নিয়ে এসেছি ১ কেজি। সাথে হচ্ছে এই ছোট, ছোট মাছ। এই লোকটা বলল যে এগুলো নাকি কাতলের বাচ্চা। তো এখান থেকে কাতলের বাচ্চাও নিয়ে এসেছি ১ কেজি। আমি হচ্ছে কই মাছগুলো এখন এখান থেকে সরিয়ে নিব। এগুলো হচ্ছে এখন কাটা কিছুতেই সম্ভব না। আর এগুলো কাটতে গেলে অনেকটা সময় লাগবে। তো যে মাছ আমি কাটার জন্য নিয়েছি সেগুলো কাটতে, কাটতেই আমার ২-৩ ঘন্টা লেগে যাবে। আর এই কই মাছ আমি কখন কাটবো? তো কই মাছ আর চিংড়ি মাছগুলো সরিয়ে নিব। আর হচ্ছে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এখন টুপ, টুপ করে কেটে নিব। তো অফ ক্যামেরাতে আমি মাছগুলো কেটে নিয়েছি। মাছ কাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। মাছগুলো আমি ধুয়েও নিয়েছি। আর এখন হচ্ছে মাছগুলো ফ্রিজে রাখার জন্য প্রসেসিং করে নিচ্ছি। মানে মাছগুলো যেভাবে আমি সংরক্ষণ করব। তো এক, এক করে সব মাছগুলো আমি হচ্ছে বক্সে রেখে দিব। তো আমার এই যে বক্সটা লম্বা বক্সটা এটার ভিতরে হচ্ছে আমি লম্বা ধরনের যে মাছ কিনি সেগুলোই রাখি। বিশেষ করে শিং মাছগুলো রাখি কারণ শিং মাছটা অনেক লম্বা হয়ে থাকে। তো এইবার যেহেতু শিং মাছ নিয়ে আসি নাই, এই বাটা মাছগুলো এখানে রেখে দিচ্ছি। আর এক বক্সেই হচ্ছে সবগুলো রেখে দিচ্ছি। আমি যেহেতু সকালবেলা রান্না করি তো রাতে হচ্ছে বক্সটা নামিয়ে রাখলে খুব সুন্দরভাবে সারা রাতে আর কি বরফটা গলে যায়। আমার যে কয় পিস লাগে সেই কয় পিস নামিয়ে রেখে আমি আবার বক্সটা পুনরায় হচ্ছে ফ্রিজে রেখে দিতে পারি।
মাছগুলো কাটতে ধুইতে অনেকটা সময় লেগেছিল। আসলে এই যেদিনকে আমি মাছের বাজার করি সেদিন যে আমার এত কষ্ট হয়, তো সেই কষ্টটা আমি কাউকে আসলে বোঝাতে পারি না। তো আমার মতো কে আছেন এই রকমের কষ্ট হয় মাছ কাটতে? মাছ কাটতে আমার খুব কষ্ট লাগে। আর আমি এখন যে বাজার থেকে মাছ কিনি, আমি কিন্তু অনেকবারই বলেছি, সেই বাজারে আসলে এই ধরনের ছোট, ছোট মাছ কেটে দেয় না। তো সেই কারণে আমার এই মাছগুলো কেটেও আনা যায় না। আমাকে বাসায় কাটতে হয়। যদি আমি যাত্রাবাড়ি বা শনি একড়া থেকে বাজার করি, তাহলে কিন্তু সব মাছ ওখান থেকে কেটে নিয়ে আসি। যেহেতু এটা এলাকার বাজার, এখানে হচ্ছে ছোট মাছগুলো কেটে দেয় না। বড় মাছ তাও আবার যেই দোকান থেকে মাছ কেনা, সেই দোকানেই হচ্ছে কেটে দেয়। তো যদি ওই দোকান থেকে মাছ না কেনা হয়, তাহলে কিন্তু ওরা আর কেটে দেয় না। তো সেই কারণেই হচ্ছে এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো তারপরেও কিছু করার নেই। কষ্ট করলে কেষ্ট মেলে এই আরকি। তো আমি হচ্ছে এক এক করে সব মাছই বক্সে রেখে দিচ্ছি, আর আমি কিন্তু পানিতে পুরো মাছগুলো ডুবিয়ে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু মাছ ফ্রোজেন করলে মাছের স্বাদ কিন্তু অটুট থাকে। এটা কিন্তু এখন আমরা সবাই কম বেশি জানি। তো তারপরেও অনেকে আজকে হয়তোবা হতে পারে যে নতুন আমার ভিডিওগুলো দেখছেন, তারা হয়তোবা বুঝতে পারবেন না যে আপু কেন মাছের ভিতরে পানি দিয়ে দিচ্ছে। তো তাদের সুবিধার্থে একটু বলে দিলাম, এভাবে পানিতে মাছ ডুবিয়ে রাখলে মাছের স্বাদটা ঠিক থাকে, মাছের স্বাদটা নষ্ট হয় না। তো আমি হচ্ছে সব মাছগুলোই কিন্তু ভাগ, ভাগ করে বক্সে নিয়ে নিচ্ছি। আর এই মাছের বাজারগুলো গুছিয়ে মানে মাছগুলো ফ্রোজেন করে মানে ফ্রিজে রেখে এরপরে হচ্ছে আমাকে আবার রান্না করতে হবে। কারণ যেহেতু সকালে রান্না করি নাই, তো সেই কারণে খুব তাড়াহুড়াভাবেই কাজগুলো করছিলাম। আর বসে, বসে মাছ কাটতে, কাটতে তো কোমরের ১২টা বেজে গিয়েছে। তো এক এক করে মাছগুলো বক্সে তুলছি। আর মেয়েকে বারবার বলছিলাম যে তুমি গোসলটা করে নাও মাম্মা, তা না হলে কিন্তু দেরি হয়ে যাবে। আর এই যে কাতল মাছের মাথাটা আমি আস্তই রেখেছি। আমি হচ্ছে এইটা আমার হাজব্যান্ডের জন্য রান্না করব। আমার হাজব্যান্ড যেহেতু মাছের মাথা খেতে খুব পছন্দ করে, তো সবসময় মাছের মাথাটা কেটে তারপরেই রান্না করি। তো ইচ্ছা হলো যে এইবার ওকে হচ্ছে আস্ত মাথাটা রান্না করে দিব। তো এই যে আমি কিন্তু সব মাছগুলো গুছিয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছই বক্সে ভাগ, ভাগ করে রেখে দিয়েছি আর পানিতে ডুবিয়ে রেখেছি। এখন হচ্ছে বক্সের মুখগুলো আটকিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। মাছগুলোকে ডিপ ফ্রিজে রেখে এরপরে খুব সুন্দরভাবে আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি, সিঙ্কটা ক্লিন করে নিয়েছি। যেহেতু মাছ কেটেছি, তা না হলে কিন্তু মাছই একদমই সরবে না আর আস্তে, আস্তে একটা গন্ধ আসবে। তো এরপরে আমি চলে এসেছি রান্না করতে। যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে, এই কারণে মাছগুলো আজকে আর ভাজবো না। মাছগুলো হচ্ছে আমার শাশুড়ি আম্মার মতো কষিয়ে রান্না করব। মাছ ভেজে রান্না না করলে খেতে আমার একটু কষ্ট হয়, তারপরেও কিছু করার নেই। মাঝে মধ্যে একটু কষ্ট করলে কিছু হয় না। আর মাছ আমি হচ্ছে কচুরমুখী দিয়ে রান্না করছি। কচুরমুখীগুলো আগের দিন রাতেই হচ্ছে আমি কেটে ধুয়ে তারপরে একটু সেদ্ধ করে রেখেছিলাম। আর আমি যেদিন মাছের বাজার করি তার আগের দিন রাতেই হচ্ছে কিছু কাজ গুছিয়ে রাখি। এতে করে পরের দিনে আমার কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। তো কচুরমুখীটা যেহেতু সিদ্ধ করা আর মাছগুলো কষিয়ে নিয়েছি, এই মাছটা রান্না করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না। অলরেডি আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। কচুরমুখীটা যদি সিদ্ধ করা না থাকতো তাহলে কিন্তু একটু সময় লাগতো। কারণ কচুরমুখীটা সিদ্ধ হতে একটু সময় লাগারই কথা। তো যেহেতু মুখিটা সিদ্ধ করা, এই কারণে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগেনি। ঝটপট আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা যেদিন মাছের বাজার করি চাইলে কিন্তু আমরা আগের দিন এভাবে কিছু কাজ গুছিয়ে রাখতে পারি। এরপরে আমি হচ্ছে এখানে রান্না করছি শাপলা চিংড়ি মাছ দিয়ে। শাপলাটাও আমি হচ্ছে আগের দিন রাতে ভাপিয়ে রেখেছিলাম। এখন জাস্ট মশলার সাথে মশলাগুলো কষিয়ে আমি ভাজিটা করে নিচ্ছি। আর কিছু ছোট চিংড়ি বেছে নিয়েছি। ছোট চিংড়ি দিয়েই হচ্ছে শাপলাটা রান্না করে নিলাম। এই শাপলাটা হচ্ছে আমিই খাবো শুধু, এটা আর কেউ খাবে না। তো কিছু, কিছু জিনিস আছে যে আমিই খাই শুধু, আলিফা বা আলিফার পাপা এগুলো ধরেই না। তো এই যে শাপলাটাও কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। আর এরপরে অফ ক্যামেরাতে আমি লাল শাক ভাজি করে নিয়েছি। লাল শাকটাও আমি আগের দিন রাতে কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা ভাপিয়ে রেখেছিলাম। তো এইভাবে কাজ গুছিয়ে নিয়েছি আগের দিন, তাই কিন্তু আমি ঝটপট রান্নাটা করতে পেরেছি। তেমন বেশি সময় কিন্তু আমার লাগেনি। তো অলরেডি আমার দুপুরের কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে। আর মেয়ে একা একাই গোসল করে নিয়েছে। এরপরে হচ্ছে আমি গোসল করে নামাজ পড়ে তারপরে দুপুরের খাবারটা খাবো। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটা পিজ্জা বানিয়েছি, চিকেন পিজ্জা। শুধু চিকেনই দিয়েছি। ক্যাপসিকাম ছিল ফ্রিজে, কিন্তু আমার মেয়ে না করছিল। বলছিল যে মাম্মা তুমি কিছু দিও না, শুধু চিকেন দিয়েই বানাও। আর এইভাবে শুধু চিকেন দিয়ে বানালেই ও খেতে পছন্দ করে। তো পিজ্জাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে কেটে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।